আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার খাসপাড়া গ্রামে। আমাকে হয়তো দেখতে পাচ্ছেন একটি সমন্বিত চাষের যে প্রজেক্ট রয়েছে, সেখানে আমরা এখানে মরিচের চাষ দেখতে পাচ্ছি। তবে সেটা সাথী ফসল হিসেবে চাষ করা হয়েছিল। মূল যে চাষ সেটা আমার হাতের বাম পাশে ডান পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমের যে বাগান রয়েছে। এটা সাধারণত দেশীয় যে আম, সেই আম নয়, এটা থাই জাতের কাটিমন আম। এবং এটা 12 মাস ফলে, যে কারণে বর্তমানে কৃষকদের মাঝে এটা বেশ সাড়া ফেলেছে। আজকে আমি রয়েছি রুহুল আমিন নামে একজন ভাইয়ের আমের বাগানে, এবং অসংখ্য আম ধরে আছে, আপনারা যেমনটা দেখছেন আমাদের স্ক্রিনে। এই আমের চাষাবাদ করে তিনি বেশ সফল হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। অনেকখানি জায়গা জুড়ে অনেকগুলো আম গাছ রয়েছে। আমরা এখনও পর্যন্ত জানি না সঠিকভাবে তথ্য, কতগুলো গাছ রয়েছে, কেমন জায়গা জুড়ে। তবে যতটুকু ওনার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে উনি এই আমের চাষের পাশাপাশি যে মরিচের সাথী ফসল হিসেবে চাষ করেছেন, সেদিক দিয়েও বেশ আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং তার পরিবারে সচ্ছলতা ফিরে এসেছে। আজকে একজন প্রান্তিক কৃষক ভাইয়ের সাথে কথা বলে তেনার যে এই যে আলাদা রকমের একটা চিন্তাভাবনা থেকে থাই জাতের, বিদেশি জাতের একটি আম চাষ করার মাধ্যমে কিভাবে তার জীবনে সফলতা আসলো, সেই গল্পটা তুলে ধরবো। পাশাপাশি আপনারাও যারা কৃষিকাজে নিয়োজিত রয়েছেন, তারাও যদি চান যে এরকমের ভিন্ন ভিন্ন আইটেমগুলো নিয়ে কাজ করার, তো সেটা করতে গেলে কি কি বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্যচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করব সাহেব আলীর ক্যামেরায়। আশা করছি সঙ্গে থাকবেন। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুহুল আমিন ভাই, ভাই বলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ যাক, ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর মাশাল্লাহ, আপনার এই ক্ষেতের ফল দেখে মাশাল্লাহ খুবই ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা রুহুল আমিন ভাই, আপনার কি জাতের আম এটা? এটা ভাই হলো থাইল্যান্ডের হলো কাটিমন 12 মাসি আম আর কি। থাইল্যান্ডের 12 মাসি কাটিমন আম। কাটিমন। আচ্ছা, আমরা সাধারণত আম চাষ করতে দেখি আমাদের গোপালভোগ বলেন বা আম্রপালি বলেন, হিমসাগর বলেন, এইগুলা। আপনি এই যে থাইল্যান্ডের একটা বিদেশি আম চাষ করলেন কিভাবে? প্রথমে একটু শুরুর গল্পটা আমাদেরকে বলুন তো। আমি ভাই হলো বিদেশে ছিলাম আর কি, বুঝছেন। তারপরে ওই ভিডিওতে ওই প্রতিবেদন দেখে মানে আগ্রহী আর কি, বুঝছেন। এটা কত বছর আগে? এটা হলো আপনার এই করোনার আগ দিয়ে আর কি। করোনার আগে প্রায় এই বাগানের বয়স আর 5 বছর হয়েছে, বুঝছেন। মানে 19 সালের দিকে। হ্যাঁ, 19 সালে। এখন 24 সাল। হ্যাঁ, 5 বছর বিদেশে গেলাম। ওই জায়গা থেকে একটা প্রতিবেদন দেখে ওই জীবননগরের কাশ্মীর বাগানের ওই বাগানের প্রতিবেদন দেখে আর কি আমি আগ্রহী আর কি, বুঝলেন। সেই মানে আগ্রহ থেকে আপনি বাগানটা করা হয়েছে। আচ্ছা, এই যে 5 বছর যাবত আপনি চাষাবাদটা করছেন, এখন আপনার গাছের প্রত্যেকটা গাছের বয়সই তো 5 বছর। হ্যাঁ, প্রত্যেকটা বয়সী 5। এই বাগানের মধ্যে প্রথমে আপনার এই আমের সাথে আর কি পেয়ারা লাগাইছিলাম, বুঝলেন। পেয়ারা মেরে দিয়েছি, এখন আমটা আছে আর কি। তো এখন যে গাছের আমরা কন্ডিশন মাশাআল্লাহ দেখতে পাচ্ছি, গাছ প্রতি কেমন ফলন থাকতে পারে? আপনার গাছ প্রতি আল্লাহ দিলি মাশাআল্লাহ দেখা যাচ্ছে ভালোই। এবছরে আশা করা যায় 20-25 কেজি করে আর কি গড় হওয়ার একটা হবে, গড় করা। আচ্ছা, গাছের চারা রোপণের প্রথম পর্যায়ে আপনার কতদিন সময় লাগছিল ফলন পাওয়ার জন্য? গাছ লাগানোর আপনার 1 বছরের মাথায় হালকা পাতলা আর কি দেখা দিয়েছে। দ্বিতীয় বছরতে ভরপুর প্রায় সব গাছেই আর কি দেখা যায় কেজি 10 করে কিংবা 5 কেজি করে আম হওয়া ধরেছে। তারপরে এই 5 বছর বয়স, এখন প্রায় সব গাছেই 30 কেজি করে মাল পাওয়া যাচ্ছে এখন বর্তমান। আচ্ছা, আপনার টোটাল গাছের সংখ্যা কতগুলা? টোটাল গাছ আছে 150। জমি কতটুকু? আপনার 1.5 বিঘে। বিঘে 100 আর কি লাগে। বিঘে 100 করে লাগে। আচ্ছা, আমরা যে গাছের দূরত্ব দেখছি, এটা আপনি কেমন দূরত্ব রাখছেন? এটা 10 বাই 10 লাগাইছি আমরা, মানে 10 হাত। 10 হাত বাই 10 হাত। 10 হাত মানে চারদিকে 10 হাত। হ্যাঁ, চারদিকে 10 হাত। আচ্ছা, এখন যে অবস্থায় রয়েছে, পাকা কাঁচা সব মিলাই তো আছে বোধহয় এখন। হ্যাঁ। আর এই সময়টাতে আপনার আম তো অন্যান্য জায়গায় প্রায় শেষ। অনেকটা। এখন এই রাজশাহী আম প্রায় শেষ দিকে। এখন এই কাটিমনির আর কি চাহিদাটা বেশি, আর কাটিমনি এখন ভরপুর লাভছে। কেমন দরে বিক্রি করতে পারছেন বাজারে? আপনার 130 থেকে 150 টাকা মতো এরকম বেচা যাবে আর কি। এটা কি পাইকারি? পাইকারি রেট। তাহলে আমরা এটা খুচরা যখন বাজার থেকে কিনবো তখন কেমন? খুচরা আপনার প্রায় ঢাকাতে মাঝে মাঝে যাই, দেখি 250 থেকে 300 টাকা আর কি বেচা কিনে হয়। কাটিমন চাষ করে কি কি লাভ, মানে বৈশিষ্ট্যটা কেমন পেলেন? যে কাটিমনের বৈশিষ্ট্যটা আমাদের হলো ওই আম সিজনে 2 বার পাওয়া যায়, আবার
এর আমের ডোগাটা মনে করেন যে সিজনে প্রায় 4-5 বার বেচা যায়, এই আর কি এটার লাভবান এই জিনিসটা পাওয়া যায় আর কি। মানে আপনি আম তো বিক্রি করতে পারছেন, ডগাটাও? হ্যাঁ, প্রায় আমি এই ভুঁইটার থেকে আপনার 50,000 টাকার এই ডোগা বেচেছি এবছরে। আচ্ছা, আর আপনারা যদি আমের একটু বেচাকেনার হিসাবটা করতে চান? আমরা হলো আপনার এর আগের চালান নিয়ে এক চালান বেচেছি, ওটা হলো আপনার জ্যৈষ্ঠ মাসের দিকে। ওইটা ওই সময় প্রায় 1,050 টাকা মতো আম বেচা হয়েছে, বুঝেছেন? আচ্ছা, আর এখন যেটা বেচবো এটা তো এখনো ভাঙা হয়নি, এটা ভাঙলে আর কি এটার বোঝা যাবে। রুহুল আমিন ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি এই কাটিমন আমের আমরা শুনেছি যে বিভিন্ন সমস্যাও পেয়েছি, আমরা অনলাইনে শুনতে পারি। বলে তো আপনি কেমন কি কি সমস্যা পেলেন আম চাষ করতে গিয়ে? এই আমরাই ভাই এরকম মারাত্মক কোনো সমস্যা আমি দেখিনি। আপনার মনে করেন এর বোল আসলে বোলও ভালো দাঁড়ায়, মানে মুকুল বলে এটার, ভালোই দাঁড়ায়। শুধু একটু হালকা পাতলা ছত্রাকনাশক ওষুধ দিয়ে রাখলে এর বোল বেশি, ওই দেশি আমের থেকে এর ফলন মানে ইয়েটা দাঁড়ায় বেশি, ফলটা। এ তো ফল দেখলেই বোঝা যাচ্ছে যে ভালো ধরে আছে। হ্যাঁ, ভালো ফলন দাঁড়াচ্ছে। এই প্রশ্নটাই করতে চাইছিলাম যে আমরা যদি একটা মানে রোগ ব্যাধি অনেকটাই কম, ওই দেশি আমের থেকে অনেকটাই কম। মানে বিদেশি জাত হিসেবে আমাদের দেশে ভালো সেটিং হয়েছে কিনা, আমি এইটাই জানতে চাইছিলাম। যে অনেকে তো প্রশ্ন করেন যে আসলে বিদেশি জাত আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে অনেকটাই সেটিং হয়েছে, মানে দেশি আমের থেকে অনেকটাই ভালো দেখা যাচ্ছে, বুঝতে পারছি। আমরা যদি এই গাছটার দিকে একটু খেয়াল করি, হ্যাঁ, এটা গাছে ভালো আম দাঁড়াইছে। এই গাছে কেমন আম এখন আছে? এটা মনে করেন যে প্রায় 15 থেকে 17-18 কেজি আর কি হতে পারে। আচ্ছা, 15 থেকে 17-18 কেজি এরকম। আচ্ছা, অ্যাভারেজ আপনি সর্বোচ্চ সাইজ, মানে যদি আমরা বড় হিসাব করি যে সর্বোচ্চ কেমন সাইজে পাইছেন, কত কেজি বা কত গ্রাম? সর্বোচ্চ আমি মনে করেন যে প্রায় 500 গ্রাম মতো পাইছি সর্বোচ্চ। সর্বোচ্চ। মানে ওটা তো রেয়ার, মানে ওটা তো সব হবে না, একটা এরকম বড় হয়তো দেখা যায় 250-300 এরকম আর কি। এবারে যে সব কিছু মানে মালটা বেশিরভাগই হয় আর কি। আচ্ছা, 250 থেকে 300 গ্রাম পর্যন্ত হয়, মানে অ্যাভেলেবেল, মানে ওটা সব গাছই হয়। মানে আমরা অ্যাভেলেবেল ধরতে পারি যে 4টাই, হ্যাঁ, 4-5টাই এর মধ্যে কেজি হয়ে যায়, 1 কেজি মাল হয়ে যায়। তো এই আমের একটু আমাদের স্বাদের ব্যাপারটা বলবেন যে কেমন লাগে, মানে যখন আপনার গ্রামবাসী নতুন আম একটা পাইছে, যেহেতু তারা তো আসলে ওই যে দেশীয় আমগুলো খাওয়ায় অভ্যস্ত, বিদেশি জাতের যখন আমটা পেলো তখন তারা কিরকম ভাবে গ্রহণ করলো আমটা? আচ্ছা, তাহলে ভাই যে পাকা আম আছে, আম কেটে খেয়ে দেখতে ভাবছি ভালো হয়। সেটা তো আমরা কেটে খেয়ে জানবোই, গ্রামবাসী এমনিতে খাওয়ার পরে কেমন বলছে? না, ওনারা তো বলছে ওই রূপালী আমের ছাড়াও মনে করেন যে আমরা অনেকটাই মিষ্টি এবং স্বাদ সব দিক দিয়ে ভালো। আচ্ছা, এবার তাহলে আমরা একটু টেস্ট করি আপনার বাগানের আম। হ্যাঁ, শুরু করা যাক, কেটে দেখা যাক। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, খোসা থাক, খোসা থাক, হ্যাঁ খোসা থাকুক, সমস্যা নাই। আমরা শুধু দেখি যে আম আসলে এখনো পুরোপুরি পাকে নাই। এটা আমরা এই তো। আচ্ছা, আমার হাতে একটু দেন। দর্শক, আমরা যে আমটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে 12 মাসি থাই জাতের কাটিমন আম। আর এই কাটিমন আমের ভিতরের কালারটা একটা অসাধারণ কালার আসে। হ্যাঁ, এটা কিন্তু ওই যে অনেকে বলে হচ্ছে মধু সদৃশ একটা কালার, যে কারণে মধুর মতো কালারটা, এরকম কালারটা ওরকমের বলে। আর বরাবর হচ্ছে এটা স্বাদ এগিয়ে থাকে। দেখা যাক রুহুল আমিন ভাইয়ের এই যে মানে বর্ষার সিজন শেষের দিকে এসে গিয়ে স্বাদ কেমন আছে। আচ্ছা, এইটা একটু আরেকটা ফাইল করেন। আচ্ছা, তো আম ভাই কাটলাম। এখন আমার এই আম বাগানের মনে করেন যে যিনি উদ্যোক্তা, মানে আমার দেখা যাচ্ছে ভালো, মানে বলছিল, পরামর্শ দিচ্ছিল যে ভাই সে জায়গায় আছে, তো সেই ভাইয়ের সাথে একটু কথা বলি এবং আমরা একসাথে খাই। হ্যাঁ, দেখা। কে তিনি? এই তো আমাদের বিপ্লব ভাই, জীবননগরের বাড়ি। আচ্ছা আচ্ছা, ওই বাড়ি থেকে চারা আনা ভাই আমার মনে করেন যে সহযোগিতা করেছে। হ্যাঁ, বিপ্লব ভাই আসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিপ্লব ভাই? অনেকদিন পরে ভালো আছেন ভাই? জি ভাই, ভালো। যাক, আমরা হচ্ছে আমাদের বিপ্লব ভাইকে পেয়ে গেছি। ওনাকে আমরা হয়তো আমাদের ক্যামেরায় পূর্বেও দেখেছেন। রুহুল আমিন ভাইয়ের এই যে এত সুন্দর ফলন আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর কাটিমন আমের বাগান, এটার পিছনেও কিন্তু বিপ্লব ভাইয়ের বেশ অবদান রয়েছে। উনি পাশে থেকে পরামর্শ দিয়েছেন, যেটা রুহুল আমিন ভাই আমাদেরকে বললেন। তো আমরা সবাই মিলে একটু টেস্ট করি। হ্যাঁ, ইনশাআল্লাহ টেস্ট করি। বিপ্লব ভাই একটু করে নেন। একটু করে নেন ভাই, আপনি একটু করে নেন। আচ্ছা, আপনি এখান থেকে আরেকটু করে নেন। আচ্ছা, নিচে সমস্যা নেই। আচ্ছা, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিপ্লব ভাই বলেন কেমন লাগবে? এখন
আমি তো মানে এর আগেও তো বলেছি বুঝছেন, আপনার রূপালী আম তো বাংলাদেশ সবাই খাইছে, তাছাড়াও প্রচণ্ড মিষ্টতা। আর এই আমটার বৈশিষ্ট্য মানে বলে শেষ করা যাবে না। আপনার এটা যদি পেকে মাটিতেও পড়ে যায় 3 দিনেও আপনার পোকা লাগবে না। হ্যাঁ, এটা একটা হাড়, এটা হাড় আছে, এই যে ইয়েটা খোসাটা অনেক ভারী, অনেক অনেক পুরু পুরু। অনেক পুরু। হ্যাঁ, তো দর্শক, কাটিমোড়া আমের বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা। আমি বরাবর যেটা আপনাদেরকে বলে থাকি যে কাটিমোড়া আম দারুণ একটা আম। এটা কিন্তু রপ্তানি করার ক্ষেত্রে বা প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে বেশ ভালো। কারণ আপনি এই আমটা আজকে যখন দেখবেন যে গাছে পাকছে হালকা হালকা, ওইটা নিয়ে গিয়ে 10 দিন 15 দিন পর্যন্ত রাখতে পারবেন। আমি এটা টেস্ট করেছি। কিন্তু অন্য আম, পাকা আম আপনি গিয়ে রাখতে পারবেন না, হয় পোকা হবে নাহলে নরম হয়ে নষ্ট হবে। এটা অতটা দ্রুত নষ্ট হয় না। এটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। আর এর যে স্বাদের ব্যাপারটা, সেটা তো বরাবরই বলে থাকি যে আমার মানে দেখা মতে কাটিমোড়া আমের যে স্বাদ, এটা মানে অতুলনীয় একটা স্বাদ। এত সুন্দর স্বাদ হয় না যদি আপনি অরিজিনাল গাছ পাকা কাটিমোড়া আম খাইতে পারেন। হ্যাঁ, তো বিপ্লব ভাই আমাদেরকে একটু পরামর্শ দেন, কাটিমোড়া আম চাষ করতে হলে কি কি বিষয়গুলো? কাটিমোড়া আম ভাইয়ের চাষ করে দিয়েছি। আম তো বিক্রি করছে, এর পাশাপাশি ডুগাগুলোও আমার মাধ্যমে বিক্রি করেছে। তো আম ওই লাভবান আছে। এই যে ডুগা, মানে এটা একটা পেয়ারা চাষ হিসাবেও বলা যায়। হ্যাঁ হ্যাঁ, পেয়ারা থেকে অনেক লাভবান করেন। আপনার বই লাইছে, ওটাই আম আসেনি, ওই ডুগাটা আমরা বিক্রি করে দিচ্ছি, আমার লস নেই। ওখান থেকে আবার 3টে ডুগা বেরোছে। আচ্ছা, দিয়ে আবার বইল আসছে, দিয়ে 2টাই হচ্ছে বইল এসে আম দাঁড়াচ্ছে, একটাই দাঁড়াচ্ছে না, ওইটা আমরা বিক্রি করে দিচ্ছি। তার মানে এর আগাগোড়াই আপনার বিক্রি করার মতন একটা জিনিস। সবই বিক্রি করে। মানে ওরা আগা দেখা যেটা বললে আসলো সেটা আমরা বেচে দিয়ে আবার কাটলে আবার বলে আসছে। মানে এরকম সিজনে প্রায় কিছু না 7-8 বার বেচা যাচ্ছে। বুঝছেন রোহন ভাই, আপনি তো আসলে বিদেশ ফেরত একজন মানুষ। হ্যাঁ হ্যাঁ, দেশে এসে কৃষিকাজ শুরু করলেন, বিদেশি জাতের আম বাগান করলেন। আমাদের যারা আপনার আমার মতো ইয়াং রয়েছেন, যারা হয়তো বেকার রয়েছেন বা অন্য কিছু করে ভালো কিছু করতে পারছেন না, চাচ্ছেন যে আমি একটু কৃষিকাজে আসবো, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? তাদেরকে মনে করেন যে আমিও কিন্তু একজন স্টুডেন্ট ছিলাম। তা ওই মনে করেন 2019 সালের দিকে আমি বিদেশ পাড়ি দিলাম, বুঝছেন। তো সে জায়গায় বেশি দিন থাকা হয়নি, সমস্যা ছিল। তারপর ওই জায়গার থেকে একটা প্রতিবেদন দেখলাম সেই বাগান আর কি, কাটিমন বাগানের। তারপর আমি বড় ভাইয়ের কাছে ফোন দিলাম এবং এই বিপ্লব ভাইয়ের সাথে কথা আগে তো হইতো, তা ভাইয়ের সাথে বললাম, ভাই এরকম একটা ভিডিও দেখলাম, তা ওই জাতটাকে আবার নিয়ে দেওয়া যায়, সংগ্রহ করা যায়? বিপ্লব ভাই বলছে হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই, দেওয়া যাবে। তারপরে আর কি এইভাবে লাগানো। তা আশা করি আপনি যদি বলছেন যে কৃষি উদ্যোক্তা মানে অন্যান্যরা, হ্যাঁ অন্যান্যরা যদি চায় লাগালে লাভবান হবে ইনশাল্লাহ, আশা করি। আশা করি আমি হয়েছি, আশা করি তারাও হবে যদি এই এরকম আমার মতো পরিচর্যা করতে পারে, বুঝছেন। আবার সেক্ষেত্রে এর মাঝখানে যদি আমরা সাথী ফসল হিসেবে যে জায়গাটা পড়ে থাকে, এই জায়গাটায় সাথী ফসল হিসেবে মরিচ মনে করি, মরিচে আগে আমি শীতের কপি ছিল, সেটাও প্রায় আমি 60,000 টাকার মতো বেচেছি। তারপরে আবার এই মালচিং দিয়ে আমি এই হাইব্রিড নাগা ফায়ার জাতের মরিচ লাগাইছি। আচ্ছা, মরিচটাও এখন হয়তো গাছ একটু খারাপ দেখা যাচ্ছে, মানে সিজন শেষ তো, তো এই মরিচটাও আমি 1 লক্ষ টাকার মরিচ আর কি বেচেছি। এবছরে আবহাওয়া একটু তাপমাত্রা বেশি, এই জন্য গাছটা আগামী নষ্ট হয়ে গেছে আর কি। কিন্তু আমি 1 লক্ষ টাকার মাল বেচেছি। দর্শক চিন্তা করেন যে আসলে যদি একটু বুদ্ধিমত্তা খাটিয়ে মোটামুটি কাজ করা যায়, তাহলে কিন্তু সফলতা ইনশাল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় আসে। যেরকম আমাদের রুহুল ভাই কিন্তু আম চাষ করে বেশ মোটামুটি বছরে 1.5 লাখ টাকার মতো বা 1,30,000 এরকমের মতো আম বিক্রি করতে পারছেন। আবার ডগাটা তো থাকেই। আবার এখানে উনি হচ্ছে সাথী ফসল হিসেবে যে সিজনাল যে ফসলগুলা সেগুলা করছেন, এক সময় কপি করছেন, এখন হচ্ছে আপনার মরিচ করছেন। মরিচ বিক্রি করে, হাইব্রিড মরিচ বিক্রি করে উনি 1 লাখ টাকা এখান থেকে ইনকাম করতে পারছেন। তো এইভাবে যদি আমরা একটু চিন্তা ভাবনা করে বেশ বুঝে শুনে করতে পারি, তাহলে ভালো কিছু করা যাবে। আর আপনাদের জন্য আমি সবসময় যেটা বলে থাকি যে যখনই আমরা কোনো প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরি, আপনারা অবশ্যই সেই প্রতিবেদন দেখার পরে সেই প্রজেক্টে আসবেন, ঘুরে দেখবেন, সেই প্রজেক্টের যে ফসল সেটা আপনি নিজে যদি খাওয়ার উপযোগী হয় খেয়ে দেখবেন, ভালো লাগলে তারপর আপনারা সেই প্রজেক্টের সেই চাষে আসবেন, তাই না? আমরাও ঠিক এভাবেই আসি, আপনারাও যেন প্রতারিত হয়েন না, ভালোভাবে দেখে শুনে মানুষের সাথে, মানে যারা করে বাগান তাদের সাথে জিজ্ঞেস করে করাটা ভালো, সবচেয়ে ভালো এখন। কারণ একটা জিনিস করে লস হয়ে গেলে মানে বিশাল আকারের মানে মারাত্মক হয়ে যাবে, লস হয়ে যাবে। এই জন্য জেনে শুনে লাগানি ভালো। রোলেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিপ্লব ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।